আচ্ছা রেদওয়ান ইসলাম, আমার প্রশ্ন আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা তুমি তো এবার ক্লাস 10 এ না? জি স্যার। তোমার আচ্ছা তুমি তো আমাদের এখানে সমস্যা নাই, আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে জানছো বিস্তারিত? আবিদের থেকে জানি নিবনি। জানা নাই। আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের নাম হলো সায়েন্স কোতা একাডেমি, ঠিক আছে? জি প্রতিষ্ঠানটা হয়তো নতুন, এটা নতুনই আমাদের প্রতিষ্ঠানটা। জি আমরা এখানে যারাই পড়াচ্ছি সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড প্লাস মেডিকেলেরই, ঠিক আছে? জি স্যার। সবাই জয়েন জয়েন করবে, বিস্তারিত আমি বলতেছি। সবাই কি জয়েন হওয়া শেষ নাকি না? জি স্যার, এখন জয়েন করছে ওই সম্ভবত দেওয়ান যে আইডি, ওইটাও আমার বন্ধু, মানে আমি নামটা ঠিক বুঝতেছি না। এবং ওই যে আল মুস্তাকিম, না, এটা এটা আর একজন আর মোস্তাকি আকিব, এটা হুম, অন্য স্টুডেন্ট। ও দেওয়ান আমার ফরিদ। স্যার দেওয়ান ফরিদ ওইটা আমার বন্ধু, নাম আলিফ। শিরিনা, এটা কে? শিরিনা নাকি এর নাম কি? শিরিনা এটা বাংলাদেশ। সম্ভবত এটা সম্ভবত সাইম আমার বন্ধু। ওরে কথা বলতে পারো, তুমি কথা বলো। সাইফ নাকি? সবাই একটু মাইক অন করে পরিচয় দাও। আসসালামু আলাইকুম হ্যাঁ একটু জোরে কথা বলো। স্যার, আমি ফাইন স্যার। নাম কি? দেওয়ান ফরিদ? আমার নাম সাইম স্যার। সাইম? জি স্যার। আহ, আর দেওয়ান ফরিদ কথা বলা যাবে? দেওয়ান ফরিদ। আচ্ছা আর কেউ কি জয়েন করবে আহনাফ তোমার? হ্যাঁ, দেওয়ান ফরিদ কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমার নাম সালা আলী। তোমার নাম আলী? জি স্যার। আর বাকি জনের নাম কি বলছিলা? শিরিনা, যেজন সাইম। সাইম। সাইম আচ্ছা আর কেউ জয়েন করবে? স্যার ক্লাস শুরু করেন, মানে যারা লিংক পাইছে তারা সবাই জয়েন করছে, হয়তো বা দু একজন সিন করে নাই, তাদের দেরি হবে। আচ্ছা যাই হোক ক্লাস, আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠানের নাম সায়েন্স কোতা একাডেমি, সবাই বুঝতে পারছো? সায়েন্স কোতা একাডেমি মানে এই প্রতিষ্ঠানের, মানে আমি প্রতিষ্ঠাতা হিসেবে আছি। আমার নাম নাসিম আহমেদ। আমি পড়াশোনা করছি যশোর বিজ্ঞান প্রযুক্তি থেকে, বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করে আমি বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আছি একটা প্রতিষ্ঠানে, প্রসেস ইঞ্জিনিয়ার হিসাবে আছি একটা প্রতিষ্ঠানে। আর এর পাশাপাশি আমরা আসলে স্টুডেন্টের কাছে সায়েন্সটা কঠিন মনে হয়, যে আসলে সায়েন্স একেবারে সহজ জিনিস বুঝতে পারলে। এই জিনিসটাকে সহজ করার জন্য আমি একটা উদ্যোগ নিছি, যে সায়েন্সটা আসলে সহজ, এটা আমরা সহজ করে তোলার জন্য একটা উদ্যোগ নিছি। আমরা অনলাইনে একটা সায়েন্স কোতা একাডেমি প্রতিষ্ঠানটা করছি। আমরা এখানে সিমুলেশনের মাধ্যমে মোটামুটি সায়েন্সের সব সাবজেক্ট পড়াই, যেমন রসায়ন পদার্থ। কারণ তোমরা মানে
আহনাফের সাথে যারা জয়েন করছে এরা বায়োলজি ক্লাসটা করার জন্য সমস্যা নাই। আমাদের রসায়ন পদার্থ এগুলো আছে, রসায়ন পদার্থ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আমাদের এখানে আছে। আর প্রতিষ্ঠানটা নতুন হলেও আমরা ইনশাআল্লাহ মানে স্টুডেন্টের মন জয় করতে পারছি। যেমন আজকে যেমন তোমরা তো জানো 10 মিনিট স্কুল তো অনেক একটা নামি দামি প্রতিষ্ঠান, ঠিক আছে, বা অনেক পুরাতন প্রতিষ্ঠান। যেমন আমার একটা স্টুডেন্ট আমার এখানে পড়ে, সে আবার 10 মিনিট স্কুলে জয়েন করছে, ঠিক আছে, পরে বলতেছে আবার আমাদের এখানে জয়েন করবে, বলতেছে স্যার না আপনার এখানেই বেটার। যাই হোক, আমরা তো 10 মিনিট স্কুল তো অনেক পুরাতন বা এদের অনেক ইনভেস্টমেন্ট, আমরা নতুন একটা প্রতিষ্ঠান, আমাদের তেমন ইনভেস্টমেন্টও নাই, আর আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করতেছি। আমার এখানে যেমন আমি আছি ইঞ্জিনিয়ার হিসেবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এরপর অনিন্দ আছে। অনিন্দ আছো না তুমি? জি ভাই। হ্যাঁ, অনিন্দ হয়েছে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে আছে, ও ত্রিপলিতে আছে। অনিন্দ, তুমি তোমার একটা পরিচয় বলো বা প্রতিষ্ঠানে আছো একটু বলো। আচ্ছা, আমার নাম হচ্ছে অনিন্দ কুমার ঘোষ হচ্ছে আমার পুরো নাম। আমি বেসিক্যালি হচ্ছে পড়াশোনা করছি যশোর জেলা স্কুলে, দেন এমএম কলেজ থেকে ইন্টার পাস করছি, এবং বর্তমানে হচ্ছে আমি কুয়েট অর্থাৎ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে 3rd ইয়ারে পড়াশোনা করতেছি। আচ্ছা, ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে। আমাদের এখানে আমরা সবাই যারাই আছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমি ইঞ্জিনিয়ারিং প্লাস আমরা মেডিকেলেরই আছি। আমিও আছি ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ও আছে ইলেকট্রিক্যাল, আর তাওসিফ আছে। তাওসিফ, তোমার পরিচয় দাও বা। আসসালামু আলাইকুম, আমি আবিদ আব্দুল্লাহ তৌসিফ, আমি যশোর মেডিকেল কলেজ থেকে আছি। অনিন্দ খুব সম্ভবত আমারই ফ্রেন্ড, আমরা একসাথে এমএম কলেজে পড়াশোনা করছি। ওকে, তো তোমাদের সাথে আজকে যে ক্লাসটা হবে মেইনলি ওই ক্লাসটা আমি নিব, তো ক্লাসের মধ্যে বাকি কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে আমরা মানে আজকে তৌসিফ তোমাদেরই ক্লাস নেবে, আজকে বায়োলজি ক্লাস। আর তাহলে তোমরা ওর সাথে ক্লাস করো, তাহলে আমরা বাকিরা চলে যাচ্ছি, তোমরা ক্লাস শুরু করো। আচ্ছা, যে আমাদের বাকিরা আমি লিংক দিতেছি। অনিন্দ, তুমিও বের হয়ে যাও, আমাদের বাকি স্টুডেন্ট আমরা বের হয়ে যাই, আমি লিংক দিতেছি, আমরা পরবর্তী ক্লাস আমরা কি করতেছি। আর তৌসিফ কন্টিনিউ করো। তুমি কি লিংক স্ক্রিন শেয়ার করতে পারতেছো এই লিংকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারছি। তাহলে আমরা বের হয়ে যাচ্ছি, তুমি ক্লাস করো, বাকিরাও বের হয়ে যাও। শুধুমাত্র জিসিবিএসসি যারা তারা থাকবা। আচ্ছা, এখানে যারা আছো সবাই কি ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজ স্কুল অ্যান্ড কলেজ? জি স্যার। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি পোর্শনটা তো হয়ে গেছে, এখন ব্যাপার হইছে তোমাদের এখানে কতজন আছো? 1 2 3 4 5। ওকে, আমি হয়তো কয়েকজনের নাম শুনলাম, সাইম, তারপরে আলিফ মেবি, তারপর আহনাদ তো পুরনো স্টুডেন্টই, তারপরে এমডি হাসান মাহমুদ। কাইন্ডলি তোমার নাম, এটাই কি তোমার নাম? স্যার, আমার নাম শাহিদ। ওকে ওকে, শাহিদ। ওকে, শোনো তাহলে, ঘাটাইল ক্যান্টনমেন্ট অনেক পুরনো স্মৃতি, এটা সম্ভবত 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছে নাকি, শহীদ সালাউদ্দিনের নামে। জি স্যার। ওকে, এটা খুব সম্ভবত ঘাটাইল থেকে, ঘাটাইলের আশেপাশে, ওই যে টি জাংশনের থেকে একটু দূরে। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, আমার বাসা কিন্তু তোমার বাসা থেকে অনেক দূরে, প্রায় 250-300 কিলোমিটার দূরে। আমার বাসা যশোরেই, আমি পড়াশোনা করতেছি যশোর মেডিকেল কলেজে। ওকে, এখন আমাদের যে ব্যাপারগুলো হয়েছে আমি যতদূর পর্যন্ত জানছি, এখন বলো তো তোমাদের হলো ক্রাইটেরিয়া কি, তোমাদের এখন কি অবস্থা বায়োলজির? বলো, একদম ফ্রিলি বলো যে তোমাদের এখন বায়োলজির কি অবস্থা। তোমরা এখন স্যার, আমাদের বায়োলজিতে আমাদের স্কুলে হচ্ছে 3 তারিখ থেকে এক্সাম শুরু হবে। এখানে আমাদের সিলেবাস হচ্ছে প্রথম 6টা অধ্যায়, এগুলো হচ্ছে রিভিশন, এগুলা 9-এ পড়েছিলাম একবার।
আর এখন নতুন অধ্যায়গুলোর মধ্যে ছিল হচ্ছে 11, 12, 13, 14। তার মধ্যে আমরা 11 আর 13 স্কুলে করানো হয়েছে, আর 12 অধ্যায় স্কুলে চলতেছে। ওকে ওকে, তার মানে তোমাদের আমাকে যে টপিকটা আজকে নির্ধারণ করা হয়েছিল জীব প্রযুক্তি, ওইটা তোমাদের নিয়ে একটু আলোচনা করতে হবে, তাই তো? ওকে জি স্যার, করেন, এটা একদম নতুন। ওকে ওকে, ঠিক আছে। এখন বলো তোমরা আমার ফার্স্ট কথা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা সেটা বলবে, আর দ্বিতীয়ত আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সেটা বলবে। ওকে, স্ক্রিন এন্ড কথা কি ক্লিয়ার? হ্যালো জি স্যার, সব শোনা যাচ্ছে ভালোভাবে আর দেখা যাচ্ছে। অল জি ক্লিয়ার? স্যার। ওকে, এখন আসো তোমাদের সাথে একটু পড়াশোনা করি। পড়াশোনা না, জাস্ট গল্প করবো। হ্যাঁ, পড়াশোনাকে পড়াশোনা ভাবে না নিয়ে একটু গল্প ভাবে নিলে ব্যাপারগুলো ইজি হয়। এখন আসো, ব্যাপার হয়েছে যে আমাদের এই চ্যাপ্টারের নাম কি দেখো। কোন একটা চ্যাপ্টার শুরুতে দেখো, বায়োলজি হলো, দুইটা কথা বলে নি ইনিশিয়াল কথা পড়াশোনা করার আগে। বায়োলজি হলো গেম অফ ভিজুয়ালাইজেশন। বায়োলজি হলো গেম অফ ভিজুয়ালাইজেশন। ওকে, কাইন্ডলি লক করে দিয়ে দাও। ওকে, এখন বায়োলজির মধ্যে আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো জীব প্রযুক্তি বা চতুর্দশ অধ্যায়। এখন তোমাদেরকে যে অধ্যায়টাই পড়বে না কেন, সেই অধ্যায়ে প্রথমে তোমাদের যে কাজটা হবে, অধ্যায়ের নামটা, নামের মধ্যে তোমার অধ্যায়ের টোটাল জিনিসটাই আলোচনা করা হয়। এখন যদি আমরা অধ্যায়টা শুরু করি আস্তে আস্তে গল্পের ছলে, দেখো অধ্যায়ের নাম কি বলছে বলতো? জীব আর হলো প্রযুক্তি, রাইট? ওকে, এখন জীব প্রযুক্তি, আমাদের এখানে দুইটা জিনিসটা তাহলে জানতে হবে, হোয়াট ইজ জীব এন্ড হোয়াট ইজ প্রযুক্তি। ইতিমধ্যে তোমাদের সাথে দুইজন টিচার পরিচিত হয়েছেন, একটা হলো আনন্দ আর আমাদের স্যার। তো এরা দুইজনে কিন্তু কিসের, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তারা যে প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতেছে, ঠিক আছে, ওই প্রযুক্তিটা একটু ডিফারেন্ট জীব প্রযুক্তি থেকে। আর জীব মানে তো আমরা জানি যাদের জীবন আছে তারাই কি, তারাই হলো জীব। আর প্রযুক্তি, এখন জীব প্রযুক্তি বলতে আমরা আলটিমেটলি একটা জিনিসের মধ্যে কি আসতে পারতেছি, যে জীব নিয়ে যে প্রযুক্তিগুলা বা প্রযুক্তির যেই কাছে জীবের জীবনে বা আমাদের একটা জীবনে যে প্রযুক্তির যে ব্যবহারটা হচ্ছে, সেটাই জীব প্রযুক্তি। এইটা কি বলা যায় কিনা আমি আবার রিপিট করতেছি, কোনো সমস্যা নেই। যে জীবের জীবনে, জীব মানে কি, যাদের জীবন আছে বা প্রাণ আছে, তাই তো, তারাই তো জীব। এখন এই জীবের জীবনে প্রযুক্তির যে ব্যবহার, সেটা কি জীব প্রযুক্তি বলতে পারি কি, হ্যাঁ কি না বলো? জি স্যার। ওকে, এতটুকু বুঝলে অধ্যায় ক্লিয়ার। এখন কিভাবে ক্লিয়ার হলো ভাই বুঝাই বলেন, বুঝি নাই কিভাবে ক্লিয়ার হলো। একটা হলো দেখো জীব, এবং জীব কি কি হইতে পারে তোমরা বলো তো? জীবন আছে কার কার? নাম্বার ওয়ান, আমরা কার বলতে পারি জীবন আছে, হলো প্রাণীর। প্রাণী। আর দুই নম্বরে আমরা আরেকটা জিনিস বলতে পারি, জীবন আছে উদ্ভিদের। উদ্ভিদের। এই জিনিসটা কি ক্লিয়ার? তোমরা কাইন্ডলি আমার সাথে রেসপন্স করবে, তাহলে হোপস তোমার এটা বাসায় আর পড়া লাগবে না। আই থিংক সো। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তার মানে জীব কি আছে আমাদের, প্রাণী আর উদ্ভিদ। এখন তাহলে তোমরা বলো তো, এই অধ্যায়ের যে আলোচনাগুলো আসবে, সেগুলা যে প্রযুক্তির ব্যবহার প্রাণীতে আর প্রযুক্তির ব্যবহার উদ্ভিদে, এই জিনিসগুলাই তো আসবে, তাই না? তোমরা কাইন্ডলি রেসপন্স করো, তাহলে দেখবা ক্লাসটা অনেক ফাস্ট জি যাবে স্যার। এবং জি ইজিলি তোমরা বুঝতে পারবা। এখন অধ্যায় আমরা এখনো পড়া শুরু করিনি, কিন্তু তোমরা অলরেডি কিন্তু জানো অধ্যায়তে কি আছে, রাইট? জি স্যার। ওকে, এবার আসো জি অধ্যায়তে স্যার। কি কি বলছে। ওকে, অধ্যায় তো অনেক কিছুই বলবে, এত কিছু, এই যে এই শিখবো সেই শিখবো, অনেক কিছুই শিখবো। আচ্ছা হলো, অনেক কিছু শিখলাম আমরা, মানে এই ব্যাপারগুলো এই অধ্যায়তে আলোচনা করা আছে, এগুলো আমরা ঠিক আছে বুঝলাম, আলোচনা করা আছে, ভালো কথা। এখন আসো আমরা কয়েকটা জিনিস একটু বলি, এগুলো জাস্ট আমার একটা নোট, শর্ট নোট বোঝার জন্য। ফার্স্টে কি বলছে দেখো, একটু এখানে একটু মানে কি বলবো, চলিত ভাষাটা বা তোমার বইয়ের ভাষাটা একটু সুন্দর করে উপস্থাপন করা। কিন্তু আমার ভাই বইয়ের ভাষা অত সুন্দর করে উপস্থাপন করে তো লাভ নাই, আমার হলো জিনিসটা বুঝতে হবে, তাই তো?
এখন কি বলছে দেখো, জীব প্রযুক্তি বলছিল জীবকোষ বা তার উপাদান ব্যবহার করে মানুষের কল্যাণে উপকারী পণ্য বা প্রযুক্তি তৈরির বিজ্ঞানী হলো জীব প্রযুক্তি। এইখানে একটু সুন্দর করে শব্দগুলা একটু সাজাই লিখছে, জাস্ট এতটুকুই পার্থক্য। আর আমরা কি বলছিলাম, জীব প্রযুক্তি হলো এই জীবের উপরে যে প্রযুক্তির প্রয়োগ হচ্ছে, হওয়ার ফলে মানবের যে কল্যাণ হচ্ছে, সেটাই জীব প্রযুক্তি। জাস্ট ওই জিনিসটাই রিপিট করছে। তোমরা কাইন্ডলি খাতা কলম নিয়ে বসো এবং আমি স্লাইড অবশ্যই প্রোভাইড করব। এবার দেখো, তাহলে আমাদের যদি একটা ন্যাচারাল ফ্যাক্টরির কথা বলা হয় বা ফ্যাক্টর কথা বলা হয়, আমরা কি জিনিস নিয়ে কাজ করব? আচ্ছা, ফার্স্টে তুমি বলো, আহনাব বলো, যে আমরা যে প্রযুক্তিটা ব্যবহার করব, কার উপর ব্যবহার করব? জীবের উপর, জীবের উদ্ভিদ উপর। এবং প্রাণী। হ্যাঁ, উদ্ভিদ এবং প্রাণী। ভেরি গুড, ভেরি গুড। তো উদ্ভিদ এবং প্রাণীর উপর যে ব্যবহার করব, এই ব্যবহার করে কার কল্যাণের জন্য ব্যবহার করব? অবশ্যই উদ্ভিদ এবং প্রাণীর কল্যাণের জন্য। অবশ্যই উদ্ভিদ এন্ড প্রাণী কল্যাণ, আলটিমেটলি প্রাণীর কল্যাণে, তাই তো? প্রাণী মানে মানুষের কল্যাণে ব্যবহার করব। এখন মানুষের কল্যাণে আমরা ইনিশিয়ালি 3টা জায়গায় এর ব্যবহার সব থেকে বেশি দেখি। 3টা জায়গায়, তোমরা এটা একটু মার্ক করতে পারো। 3টা জায়গায়, একটা হলো চিকিৎসা বিজ্ঞানে, একটা হলো কৃষি খাতে, একটা হলো শিল্প খাতে, এবং আরেকটা আছে সমুদ্রে। সেই সমুদ্রের ব্যাপারটা তোমার বইতে নেই, তোমরা যখন একটু বড় হবে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠবে, তখন তো ওই বইতে তখন তোমরা ওই সমুদ্রের ব্যাপারটা পাবে। বাট এখন পর্যন্ত তোমরা জেনে রাখো, মানব যে কল্যাণ হচ্ছে, সেই কল্যাণের কয়েকটা জায়গায় আমরা ব্যবহার করতেছি। একটা হলো চিকিৎসায়, একটা হলো কৃষিতে, একটা হলো শিল্পে। তাহলে এখন পর্যন্ত আমরা কি জানলাম? জীব প্রযুক্তি হলো জীব আর প্রযুক্তি, এই 2টা শব্দ নিয়ে তৈরি হয়েছে, এবং এটা হলো মানব কল্যাণের জন্য প্রযুক্তি জীবের উপর যে ব্যবহার করা হচ্ছে, ওইটাই জীব প্রযুক্তি। 3টা জায়গায় আমরা ইনিশিয়ালি ব্যবহার করতেছি। একটা হলো চিকিৎসা খাতে, একটা হলো কৃষি খাতে, একটা হলো শিল্প খাতে। এখন আর তো বললে, অন্য একজন মাইক মিউট করো, বলো। কোনো কঠিন কোশ্চেন ধরবো না, বলো। একজন মাইক মিউট করো প্লিজ, যে কোনো একজন মাইক মিউট করো, আনমিউট করো, সরি। আচ্ছা, আমি বলতেছি, এখানে আলিফ নামে কেউ একজন বলছিলা নাম, রাইট? জি স্যার। এখন আলিফ, ধরো তোমাকে একটা কোশ্চেন দেওয়া হলো, নিচের কোন ক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহার নেই? নাম্বার 1 চিকিৎসা ক্ষেত্রে, নাম্বার 2, কোশ্চেনটা ভালো করে শোনো, নাম্বার 1 চিকিৎসা ক্ষেত্রে, নাম্বার 2 কৃষি ক্ষেত্রে, নাম্বার 3 শিল্প ক্ষেত্রে, নাম্বার 4 পানিতে। কোনটার? ওকে, ভেরি গুড। একদম ইজি কোশ্চেন না? জি স্যার। এটাই বোর্ড কোশ্চেন। এখন আসো, বিতর্কের ক্ষেত্রে কি হয় বলো তো? বিতর্কের ক্ষেত্রে যে প্রথমে একটু তোমার হেডলাইন পড়াই নাই, বলে নাই, মানে একটু ব্যাখ্যা করে নাই। তোমাদের অবশ্যই ক্লাব থাকবে, আই থিঙ্ক সো। আর না থাকলেও তোমরা তো জানো বক্তৃতায় বা বিতর্কে কি হয়, ফার্স্টে একটু কথাবার্তা বলে নেয়, তারপরে অধ্যায় মানে মেইন টপিকে আসে, যে আমার টপিক এইটা, আমি এর পক্ষে অবস্থান করতেছি অথবা বিপক্ষে অবস্থান করতেছি। আমারও সেই যে প্রযুক্তি নিয়ে কথাবার্তা এতটুকুই ইনিশিয়াল কথাবার্তা ছিল। এখন তোমাদের কিছু জিনিস দেখাই। ওকে, এটা লাগবে, এটা লাগবে। এখন দেখো, এই জিনিসটা কি দেখাইছি বলতো? তোমরা যেহেতু আচ্ছা, তোমাদের বোর্ড কোনটা? তোমাদের বোর্ড ঢাকা বোর্ড। ওকে, ঢাকা বোর্ড। তাহলে দেখো তো, এইটা হলো আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কিসের রিপ্রেজেন্টেশন? যে কোন বোর্ডে এই অধ্যায়টা সব থেকে বেশি বার কোশ্চেন আসছে, বা এই অধ্যায়ের উপর কোন বোর্ডটা বেশি গুরুত্ব দিছে। তোমরা একটু এই যে চার্টটা, এটা খেয়াল করতে, কোনটা সব থেকে বেশি কোশ্চেন আসছে কোন বোর্ডে? ঢাকা। ঢাকা বোর্ডে। তাহলে এই অধ্যায়টা কি গুরুত্বপূর্ণ নাকি পড়া লাগবে না, বলো? গুরুত্বপূর্ণ। তাহলে তোমার যদি সৃজনশীল লিখতে হয়, এই অধ্যায়টা পড়েই তোমার পাস করতে হবে। এইটা হলো নাম্বার 1 কথা। এবার আসো দ্বিতীয় কথায়। দ্বিতীয় কথায় দেখো, এই অধ্যায়ে যে টপিকগুলো আছে, তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। একটা হলো টিস্যু কালচার, একটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ, একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং শস্য ক্ষেত্রে, আর একটা হলো চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ কৃষি ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই 4টা ভাগে যে আমরা ভাগ করলাম এই অধ্যায়টাকে, সব থেকে বেশি আসছে, দেখো তো কোন টপিকটা সব থেকে বেশি আসছে? টিস্যু কালচার। টিস্যু কালচার। তাহলে ধরো আমার কালকে পরীক্ষা, আমি কিছু পড়ি নাই অধ্যায় থেকে, তাহলে আমার একটা টপিক পড়ে যাইতে হবে। কোন টপিক পড়বো আমরা?
টিস্যু কালচার। টিস্যু কালচার। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে তুমি কি জানো, তুমি এখন অধ্যায়ের কিছুই জানো না, তারপরেও কি তুমি জানো এই অধ্যায় থেকে যদি একটা কোশ্চেন করে তাহলে কোন কোশ্চেন আসবে? টিস্যু কালচার। ওকে, টিস্যু কালচার। কি ইজি লাগতেছে বায়োলজি নাকি কঠিন লাগতেছে বলো? ইজি স্যার। ওকে, এবার আসো একটু কঠিন কথাবার্তা বলি। এখানে অনেক কঠিন কথাবার্তা বলছে যে বায়োটেকনোলজি দুইটা শব্দ সমন্বয়ে গঠিত, এটা আমরা অলরেডি জানি। বায়োটেকনোলজি দুইটা মানে জীব প্রযুক্তি দুইটা শব্দ সমন্বয়ে গঠিত, একটা জীব একটা প্রযুক্তি। তাহলে এই জীব প্রযুক্তি বায়োটেকনোলজিকে আমরা দুইটা ভাগে ভাগ করছি এখানে ইনিশিয়ালি, সেটা একটা হলো বায়োলজি আর একটা হলো এখানেই আছে টেকনোলজি। হ্যাঁ, টেকনোলজি এর সমন্বয়ে গঠিত। বায়োলজি অর্থ হয়ে যে জীবের সম্পর্কে জ্ঞান। আবার বায়োলজিকে আমরা ফার্স্ট অধ্যায়ে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হলো বায়োস আর একটা হলো লোগোস। বায়োস মানে কি জীবন আর লোগোস মানে জ্ঞান। তাহলে জীবন সম্পর্কে যে জ্ঞান সেটাই হলো বায়োলজি, আর সেই বায়োলজির উপর যে টেকনোলজিটা প্রয়োগ করা হচ্ছে সেটাই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ওকে, নেক্সট আসো যারা মোটেই কথা বলতেছে না, যারা হলো রাত্রেবেলায় নিয়ত করছো, সন্ধ্যার পর নিয়ত করছো আজকে রাত্রেবেলায় কোন একটা ভাই ক্লাস নেবে, তার ক্লাসে কোনো কথা বলবো না, এরকম শপথ করছো যারা, তারা একটু মাইকটা আনমিউট করে কথা বইলো কাইন্ডলি, ঠিক আছে? শপথ ভেঙে কথা বলিও, ঠিক আছে? দেখো, এরপরে হলো আমাদের বইয়ে এই লাইনটা মানে যদি 1 কোটি স্টার দিতে পারো 1 কোটি স্টার দিও, কিন্তু দরকার নাই, জাস্ট এখন দাগাই রাখো যে 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকে প্রথম বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করে। তাহলে এইখানে কয়েকটা শব্দ আছে, কত সালে? 1919 সালে। কোন প্রকৌশলী? হাঙ্গেরীয় প্রকৌশলী। এটা বাংলাদেশের প্রকৌশলী না, কিন্তু হাঙ্গেরীয় প্রকৌশলী। নাম কি তার? কার্ল এরিকে। সে সর্বপ্রথম এই বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করে। এখন তোমার এখান থেকে কোশ্চেন আসতে পারে, কত সালে বায়োটেকনোলজি প্রবর্তন হয়? 1919 সালে। কে প্রবর্তন করে? কার্ল এরিকে। সে কোন দেশের নাগরিক? হাঙ্গেরীয় প্রকৌশলী। তারপরে কি শব্দটা প্রবর্তন করেন? বায়োটেকনোলজি। এইখান থেকে 4টা এমসিকিউ বোর্ডে আসছে, এই চারটাই কি আমরা পারবো নাকি পারবো না বলো? পারবো। অবশ্যই পারবো, পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো। পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন কথা হলো এই বায়োটেকনোলজি শুনলে একটু মানে একটু পশ ভাব আসে না? যে বায়োটেকনোলজি মানে একটা মানে কথা যে নতুন একটা উদ্ভাবন হয়েছে এরকম একটা টার্ম, তাই না? জি স্যার। কিন্তু না, আসলে আমরা একটু পিছনের দিকে আসি। আচ্ছা, তোমরা ডোন্ট মাইন্ড, তোমরা যথেষ্ট ম্যাচিউর, তোমরা বলো তো এই যে বাংলাদেশে অনেকে বাংলা খায় না, বুঝতে তো জিনিসটা কি? আচ্ছা, আমি বলতেছি, আরো ভেঙে বলতেছি। এই যে মাদক দ্রব্যের মধ্যে একটা জিনিস আছে না, মদ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটু হাসতেছে, ব্যাপার না। এই যে মদ তৈরি, এই যে গাজন এবং চোলাইকরণ, এইটাও কিন্তু বায়োটেকনোলজির অংশ। কিন্তু এইটা কত হাজার বছর ধরে রয়েছে দেখো তো। 8,000 বছর ধরে মানুষ এই প্রক্রিয়ায় এই দুইটা জিনিস মানে এই জিনিসগুলা তৈরি করে আসতেছে। তাহলে এই যে এটা হলো একটা বায়োটেকনোলজির উদাহরণ। কিভাবে হইছে এটা আমাদের জানার দরকার নেই, তোমার শুধু জানার দরকার এই গাজন এবং চোলাইকরণ। তাহলে পরের লাইন যদি তুমি দাগাও তাহলে এটা দাগাইতে হবে, গাজন চোলাইকরণ ফার্মেন্টেশন। এই প্রযুক্তিটা প্রায় 8,000 বছর। বইতে সুন্দর করে এর পাশে লিখে রাখো 8,000, কারণ এইখানে 4 দেখে তোমরা 4,000 দাগায় আসবা এবং তারপরে একদম পুরো 0 মিষ্টি খাবা, তোমাদের টাঙ্গাইলে সে বিখ্যাত মিষ্টি খাবা। আচ্ছা, আসো একটা গল্প করি। আমার মেডিকেলে আমার একটা জুনিয়র আছে টাঙ্গাইলের, বুঝছো? আর ও সেকেন্ড ইয়ারে, তাই ঠিক আছে। তো ওর কিছু কাজটা আমি ওকে সলভ করে দিয়েছিলাম, তারপরে ও আমাকে তোমাদের ওই টাঙ্গাইলের মিষ্টি পাঠাইছিল। তোমাদের টাঙ্গাইলের মিষ্টি তো সেরা, পুরাই সেরা। ওকে, তো ওই টাঙ্গাইলের ওই মিষ্টিগুলো তোমরা পাবা, ঠিক আছে? যদি এটার 8,000-এ 4,000 ভাবো, তাহলে এই ফার্মেন্টেশন গাজন বা এই বায়োটেকনোলজি মানুষ ব্যবহার করতেছে বা ইউজ করতেছে কত বছর আগে থেকে? 8,000 বছর। 8,000 বছর আগে থেকে। এইটা ভুল করা যাবে না। তারপরে আরেকটা সাল আমরা মনে রাখতে পারলে রাখবো, না রাখতে পারলে নাই। 1863 সালে, এই সালটা মনে রাখতে পারলে রাখবো, না হলে নাই। কিন্তু পরের লাইনটা মনে রাখতে হবে, গ্রেগর জোহান মেন্ডেল কৌলি তত্ত্ব ও অথবা
জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কারের পর থেকে জীব প্রযুক্তি নতুন রূপে অগ্রযাত্রা শুরু করে। গ্রেগর জোহান মেন্ডেল কুলি তত্ত্ব বা জেনেটিক্সের সূত্র, এই জেনেটিক ভাই এই জিনিসটা কি, অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাদের লাগবে না, তোমরা যখন ইন্টারভিউ উঠবা বায়োলজি সেকেন্ড পেপারে 10ম চ্যাপ্টারে প্রথম দিকে এই জিনিসগুলো পাবা, তখন এগুলা একদম পুরা ফাটাই পড়ো, ঠিক আছে। বাট এখন এতটুকু জানো, গ্রেগর জোহান মেন্ডেল তিনি যে ভদ্রলোক, ওই ভদ্রলোক কি করছিলেন বলতো, কুলি তত্ত্ব বা হলো জেনেটিক্সের একটা সূত্র দেন তিনি। এখন শুধু এতটুকু জানলেই হবে, এই সূত্র যে তিনি দিছেন এর ফলে বায়োটেকনোলজি অনেক উন্নতি সাধন হয়েছে, জাস্ট এতটুকু জানলে হবে। এটা হলো এমসিকিউ এর জন্য। তারপরে একটা কোশ্চেন, মানে এইটা হলো 1,000,000% ইম্পর্টেন্ট, সেটা 1953 সালে ওয়াটসন ও ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করেন। অনেক কথাবার্তা আছে, এত কিছু জানার দরকার নেই, আমি সামারি করে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরা হলো জাস্ট রিপিট করবা। ওকে, কার্ল এরিকে ওর বাসার জন্য কোথায়, ওর বাড়ির জন্য কোথায়, কোন দেশে? হাঙ্গেরি। হাঙ্গেরি। তিনি হলো সর্বপ্রথম কোন ওয়ার্ডটা আবিষ্কার করেন, বা কোন ওয়ার্ডটা সর্বপ্রথম বলেন? বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি। কত বছর আগে থেকে বায়োটেকনোলজি আমরা ইউজ করে আসতেছি? 8,000। 8,000 বছর আগে থেকে। সবাই কাইন্ডলি একটু রেসপন্স করে ট্রাই করবা। ওকে, গ্রেগর জোহান মেন্ডেল এই যে ভদ্রলোক, তিনি কিসের সূত্র দিয়েছিলেন? কৌলি তত্ত্ব অথবা জেনেটিক্সের। কিসের সূত্র দিয়েছিলেন? কৌলি তত্ত্ব বা জেনেটিক্সের সূত্র। ওকে, জেনেটিক্সের সূত্র দিয়েছিলেন। আর ওয়াটসন ও ক্রিক কিসের সূত্র দিয়েছেন? এটা তোমরা আগেই পড়ে আসছো, এই জন্য আমি এটা রিপিট করিনি, কারণ আগের অধ্যায়গুলো ডিএনএ চ্যাপ্টারে এটা আছে, যে হলো ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ডিএনএ চ্যাপ্টারটা আমাদের শেষ হয় নাই তো, মানে শুরু করা হয়েছে তো এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জাস্ট এতটুকু জানো যে, ও আরেকটা কোশ্চেন তোমাদের মাথায় যখন যে কোশ্চেন আসবে অবশ্যই সাথে সাথে আমাকে কোশ্চেন করবা, যে স্যার এটা কি, অথবা ভাই এটা কি, এটা বুঝি নাই, এটা কি। তোমার বইয়ের ভিতরে হোক বা বাইরে হোক, ফিল ফ্রি টু আস্ক যে কোনো ধরনের কোশ্চেন। আমাকে থামে ভাই, আপনি থামেন। অথবা তোমার সাথে হঠাৎ একদিন তোমার ঘাটাইল ক্যান্টনমেন্টের কি বলবো গেটে দেখা হয়ে গেছে, অথবা তোমাদের ক্যান্টনমেন্টে আমি গেছি, যাওয়ার পরে তোমার সাথে আমার দেখা হলো, তখন তুমি ভাই আপনাকে না দেখলে চিনবো কিভাবে ভাই? ও তাও তো কথা, হ্যাঁ চিনে যাবো, ভয়েস ভয়েস তো চিনবা। অথবা ধরো ভুল করে কোন একটা অনলাইন প্রোগ্রামে আমার তুমি একসাথে জয়েন করছি কোনো কোথাও, তুমি তখন জিজ্ঞেস করো ভাই এটা কি জিনিস, ঠিক আছে, এইভাবে কোশ্চেন করতে হবে, তা না হলে শিখতে পারবে না। হ্যাঁ বলো। না, আপনার ছবি তো আমাদের গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ওকে ওকে ওকে, এখন আসো এখন যাকে ধরবো সে আনসার করবা, যারা হলো একদম সন্ধ্যার সময় পন করছো যে আমি আজকে কথা বলবোই না, তো বলবোই না। এই যে এমডি রেদওয়ানের আইডি দিয়ে, রেদওয়ান এই আইডিটা দিয়ে কে জয়েন আসছো? স্যার আমি কথা বলছি। ও সরি, রেদওয়ান বলতেছি, দেওয়ান। আর আরেকজন আছে এমডি হাসানো, পুরো নামটা কি? স্যার যে শাহিদ, ও কথা বলছে, হাসান মোহাম্মদ শাহিদ। শাহিদ, ওর নাম কি শাহিদ? জি স্যার। হ্যাঁ শাহিদ, তুমি তোমার যে শপথটা নিয়েছিলে সন্ধ্যার সময় যে আমি আর কথাই বলবো না, সেই শপথটা ভেঙে তুমি একটা কোশ্চেনের উত্তর দাও তো। কোশ্চেনটা হলো, তোমার সব থেকে সহজ কোশ্চেন, বায়োটেকনোলজি কোন দুইটা শব্দের মিলনের ফলে তৈরি হয়েছে? বায়োলজি এবং টেকনোলজি। আরে সেরা, তুমি তো কথা বলতে পারো, ভেরি গুড। তারপরে সায়েম। জি স্যার। হ্যাঁ, তুমিও শপথ ভেঙে একটা কোশ্চেনের উত্তর দাও, সেটা হলো আমরা যে হলো বায়োটেকনোলজি জীব প্রযুক্তি যে আমরা অ্যাপ্লাই করব, কার কার উপরে অ্যাপ্লাই করব, জীব কারা কারা? জি ভাই, আমি বুঝলাম না ভাই কোশ্চেনটা। মানে জীব যে যাদের জীবন আছে, কাদের জীবন আছে, কারা কারা জীবন বহন করে, মানে কাদের জীবন আছে? যারা চলাচল করতে পারে। হ্যাঁ, একটা হলো চলাচল করতে পারে, এক্স্যাক্টলি পুরোপুরি কারেক্ট। তবে একটা হলো যাদের জীবন আছে, একটা হলো উদ্ভিদ, আর একটা কি? আরেকটা প্রাণী। এই তো, ভেরি গুড ভেরি গুড, গুড গুড, সাবাস। ওকে, তাহলে এই যে কেবল সায়ামি বললো যে হলো একটা হলো উদ্ভিদ, একটা হলো প্রাণী, যেখানের উপর আমরা জীব প্রযুক্তি প্রয়োগ করব। এখন আসো, এই যে ধরো আসো, এই যে ধরো আমরা এখন দুইটা জিনিস পাইছি,
ও সরি, এটাই কেন বারবার আসতেছে? ওকে, ধরো আমরা এখন পাইছি একটা উদ্ভিদের কথা চিন্তা করে, আমরা একটা উদ্ভিদ পাইছি, আর একটা ধরো প্রাণী পাইছি, আমরা আনাবকে পাইছি, আনাব এই যে দাঁড়াই আছে, ঠিক আছে? ওকে, আনাব মাইন্ড করতেছে না তো? না স্যার। ওকে, ধরো আনাবকে পাইছি, আনাব কোন দিকে তাকায় রয়েছে সেগুলো আর না বলি আমরা। ওকে, তো এখন আমরা একটা পাইছি উদ্ভিদ, একটা পেয়েছি প্রাণী। আমরা এখন কথাবার্তা বলবো উদ্ভিদকে নিয়ে, ঠিক আছে? আমরা এখন কথাবার্তা বলবো উদ্ভিদকে নিয়ে। এখন উদ্ভিদের উপর জীবের যে মানে জীব প্রযুক্তির যে হলো ছোঁয়া আসবে, সেটাই তো উদ্ভিদের উপর জীব প্রযুক্তি বা উদ্ভিদের উপর বায়োটেকনোলজি। এখন দেখো কি করা হয় অ্যাকচুয়ালি কি করা হয় আমাদের এই উদ্ভিদের উপর, মানে যে জিনিসটা করা হয় সেই জিনিসটাকে বলা হয় টিস্যু কালচার। উদ্ভিদের উপর যে প্রযুক্তির অ্যাপ্লাই করা হয় সেটা ইনিশিয়ালি যে কাজটা করা হয় বা তোমাদের বইতে যেটা আছে সেটা হলো টিস্যু কালচার। এখন আমার কোশ্চেন হলো, ওপেন কোশ্চেন, যে কেউ আনসার করতে পারো, হোয়াট ইজ টিস্যু? একগুচ্ছ কোষকে টিস্যু বলে, তাদের কাজ সম্মিলিত কাজে ভেরি কি? গুড, ভেরি গুড, ভেরি গুড, সাবাস। কেউ অ্যাড করতে চাও কিছু? একগুচ্ছ কোষ যাদের উৎপত্তি স্থল এক এবং একই ধরনের কাজে নিয়োজিত থাকে তাদেরকে টিস্যু বলে। ভেরি গুড, ভেরি গুড, সবাই মনে মনে একটা হাততালি দাও। ওকে, দেখো তোমরা হলো সুন্দর মতো বইয়ের নিচে অথবা উপরে এই সিরিয়ালটা লিখে রাখো। এই সিরিয়ালটা তোমার সারা জীবন কাজে লাগবে যতদিন সায়েন্স তুমি পড়তেছো। ফার্স্ট হলো কোষ। আমাদের শরীরের বিল্ডিং ব্লক হলো কোষ, বা এটাকে বলা হয় সেল। অনেকগুলা কোষ যখন একত্রিত হবে তখন সেইটা জিনিসটাকে বলতেছি আমরা টিস্যু বা কলা। এখন অনেকগুলা কলা যখন একত্রিত হবে অথবা টিস্যু একত্রিত হবে তখন যে জিনিসটা তৈরি করবে সেটা হলো একটা অঙ্গ তৈরি করবে বা অর্গান। অনেকগুলা অর্গান যখন একত্রিত হবে তখন একটা তন্ত্র তৈরি করবে। কি তৈরি করবে? তন্ত্র। এই তন্ত্রকে বলা হচ্ছে সিস্টেম। তাহলে অনেকগুলা সেল একত্রিত হয়ে তৈরি করে টিস্যু, অনেকগুলা টিস্যু একত্রিত হয়ে তৈরি করে অর্গান, অনেকগুলো অর্গান একত্রিত হয়ে তৈরি করে সিস্টেম। তোমরা ইতোমধ্যে তো ম্যাথে তো অবশ্যই পড়ার কথা, এন মানে বোঝাই এটা হলো 0 1 2 3 থেকে শুরু করে হ্যাঁ সংখ্যা বোঝাই 1 2 3 থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কোনো নাম্বারই হইতে পারে, ঠিক আছে? এখন এর উদাহরণ কি? জাস্ট আমরা এই ছবিটার দিকে দেখি। ধরো এই যে একটা কোষ, এই কোষ অনেকগুলো একত্রিত হয়ে আছে, এটা একটা টিস্যু। এই টিস্যু একটা পাতা, এরকম অনেকগুলা টিস্যু মিলে একটা পাতা তৈরি করছে, এরকম অনেকগুলা পাতা মিলে একটা টোটাল গাছ তৈরি করছে। এটা জাস্ট একটা মানে উদাহরণ দিয়ে দিলাম আর কি। তো এই যে সিরিয়ালটা বললাম, এই সিরিয়ালটা কি করা যাবে বলো তো? নিজের নাম ভুলে যাবা কিন্তু এই সিরিয়াল ভোলা যাবে না। ধরো তোমার একদিন হট করে দেখা হয়েছে, তোমার বললাম যে তোমার নাম জানো কি, তুমি বলা শুরু করবা কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, ঠিক আছে? আচ্ছা, এটা হলো এইভাবে মনে রাখতে হবে, এই মানে এই পরিমাণে এটা মনে রাখতে হবে। ওকে, তারপরে আসো, তারপরে পড়াশোনা করি। ওকে, তারপরে পড়াশোনা হলো এইখানে অনেক কথা বলছে, এত কথা আমাদের জানা লাভ নাই। আমরা এইখানে কি জানবো? ধরো এটা চিন্তা করো, তোমাদের টাঙ্গাইলে একটা গাছ আছে, ঠিক আছে? ওই গাছটা আমাদের যশোরে জন্মায় না। এখন আমি চিন্তা করলাম ওই গাছের একটা টিস্যু আমি যশোরে নিয়ে আসবো, আনার পরে ওই গাছটা এখানে রোপণ করবো, এমন ভাবে রোপণ করবো যেন টাঙ্গাইলে আমাকে যেভাবে সার্ভিস দিচ্ছিল যশোরে এসেও সেভাবে সার্ভিস দেয়। তার মানে অবশ্যই টাঙ্গাইলে যে গাছটা হচ্ছিল যশোরে সেটা হচ্ছে না, তার মানে ওইখানে কিছু স্পেশাল কিছু জিনিসপত্র আছে যেটা হলো যশোরের মাটিতে নাই। তাহলে আমি কি করব? ওই যে জিনিসটাকে নিয়ে আসলাম বা যে কোষটাকে নিয়ে আসলাম বা যেই গাছের টিস্যুটাকে নিয়ে আসলাম সেটাকে আমি কি করব? একটু আদর যত্ন করব, মানে খাতির করব আর কি। মেহমান আসলে যেরকম খুব রান্না করা হয়, মানে একটু ভাল লাগে, গোশের সেন্ট বের হয়, জাস্ট ওই রকম কিছু জিনিসপত্রতে অ্যাড করব। অ্যাড করে আমি একটা পারফেক্ট ওর কোলন তৈরি করব। কোলন মানে হুবহু ধরো ফটোকপি তৈরি করব, তৈরি করে ওটা যশোরে রোপণ করব এবং আমি টাঙ্গাইলে যা পাওয়া যাচ্ছিল যশোরেও তাই পাওয়া যাবে। এখন এই করার জন্য আমাদের কয়েকটা জায়গা করতে হয়, কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। 1 নম্বর পয়েন্ট, আমি যেই গাছটাকে কি করব? কালচার করব। আচ্ছা, আগে আমাদের যে জানা উচিত যে টিস্যু কালচার জিনিসটা আসলে কি। দেখো, উদ্ভিদের কোনো কোষ অথবা টিস্যুকে
বৃদ্ধি করে নতুন গাছ উৎপাদনের পদ্ধতিকে টিস্যু কালচার বলে। তাহলে এখানে কি বলছে, উদ্ভিদের কোষ বা টিস্যুকে বৃদ্ধি করে নতুন গাছ উৎপাদনের পদ্ধতিকে কি বলে আমাদের টিস্যু কালচার বলে। তাহলে কি এখানে কি করব আমরা, উদ্ভিদের কোন একটা উদ্ভিদ যেটা টাঙ্গাইলে ধরো ছিল সেটার কোষ বা টিস্যু আমি কি করব, যশোরে এনে বৃদ্ধি করে নতুন গাছ তৈরি করব, এটাই হলো টিস্যু কালচার। কিন্তু কথাও আছে এর মাঝখানে কি করব আমরা, ওকে একটু খাতির যত্ন করবো। আচ্ছা আমি যদি তোমাদের টাঙ্গাইলে ধরো হুট করে কারোর বাসায় চলে যাই, তোমরা কি খাতির যত্ন করবা না, নাকি বলবো ভাই আপনি চলে যান আমাদের বাসায় কিছু নাই আপনার জন্য, কি না করবো স্যার, বলো? খাতির যত্ন করব, আপ্যায়ন খাতির করব। যত্ন করবা। ঠিক এইরকমই তোমাদের ওখান থেকে যদি আমি উদ্ভিদের কোন একটা জায়গা নিয়ে আসি, কোন একটা কোষ টিস্যু নিয়ে আসি, আমি যশোরে এনে কি করব, সেটাকে একটা পুষ্টি মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে বৃদ্ধি করব, একটা পুষ্টি মাধ্যমে, এবং অবশ্যই সেটা জীবাণুমুক্ত পুষ্টি মাধ্যম হইতে হবে। যেহেতু আমি নতুন করে জীবাণুমুক্ত পুষ্টি মাধ্যমে এটা তৈরি করতেছি, আমি নিজে তৈরি করতেছি, তাহলে এটা অবশ্যই কৃত্রিম হবে, এটা তো আর প্রাকৃতিক হবে না। এখন দেখ আনাফের বাসায় আমি গেছি, এখন আমাকে কি করছে, মাটিতে খাইতে দিছে। ওমা, আমি কি ভারত আসলাম নাকি যে মাটিতে বসে খাওয়া? আমি ভারতকে ছোট করতেছি না, বাট ওদের অনেক মানে ওটা সংস্কৃতির অংশ। আচ্ছা বাদ দি ভারতের কথা, ধরো কি হয়েছে, আমাকে প্লেটে খাইতে না দিয়ে দেখা যাচ্ছে ওদের ঘরের ফ্লোরের উপরে খাইতে দিছে, সেটা অবশ্যই তো জীবাণুযুক্ত খাদ্য হয়ে গেল, সেটা তো জীবাণুমুক্ত হলো না। তো অবশ্যই আমি তোমাদের এখান থেকে যে গাছটা আনবো, যশোরে এনে যে রোপণ করবো, বৃদ্ধি করব, সেটা অবশ্যই জীবাণুমুক্ত হইতে হবে। যেহেতু আমি নিজে রোপণ করতেছি, তাহলে অবশ্যই কৃত্রিম হচ্ছে সেই জিনিসটা, আর ওইটাকে বিভিন্ন আপ্যায়ন করে আমরা তৈরি করতেছি, তাহলে অবশ্যই সেটা পুষ্টি মাধ্যমে বর্ধন করতেছি। তাহলে এই যে কথাগুলা প্রতিটা ওয়ার্ডের আমি ব্যাখ্যা করছি, এই যে প্রতিটা ওয়ার্ডের যে ব্যাখ্যা করা হয়েছে, তোমরা কি এই জিনিসটা কি বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? ও মা, না কি ভাই, হলো? না না, কোনো এটা কনফিউশন নেই। কনফিউশন আর নেই? তাহলে টিস্যু কালচারে এক্স্যাক্টলি কি করা হয় বোঝা শেষ, যে একটা উদ্ভিদে একটা কোষ আনবো, সেটাকে নির্দিষ্ট একটা পুষ্টি মাধ্যমে আবাদ করব এবং নতুন গাছ সৃষ্টি করব ও নতুন গাছ তৈরি করব, দ্যাটস ইট। এখন কথা হলো ভাইয়া, এই যে উদ্ভিদের কোষ, যে কোনো কোষ আনলে হবে? দেখা গেল আমার আহনাফের বাড়ির দাওয়াত করছে, এখন আমি কি করছি, ধরো তোমাদের প্রিন্সিপালের বাড়ি চলে গেছি, এখন আমার কি করে দৌড়ানি দিবে না? তাহলে আমি তো ইচ্ছা করলে সব জায়গায় যাইতে পারবো না। অথবা ধরো আমার যশোরে জানো, যশোর একটা জিনিসের জন্য বিখ্যাত, ফুলের জন্য বিখ্যাত, অনেক বিখ্যাত যশোর। তো ধরো তোমার টাঙ্গাইলের মিষ্টি যশোরে আনবো আমি, তো আমি তো সব মিষ্টি আনবো না, যেটা তোমাদের বিখ্যাত মিষ্টি সেটাই নিয়ে আসবো, তাই না? হ্যাঁ কি না জি বলো? ভাই, জি স্যার, সব জি জি স্যার। মিষ্টি সব মিষ্টি তো আমার দরকার নাই, আমাদের যশোরে সব মিষ্টি তৈরি হয়, কিন্তু তোমাদের টাঙ্গাইলে তো একটা স্পেশাল মিষ্টি আছে, আমার তো ওইটাই লাগবে। তো আমি যে স্যার, উদ্ভিদের কোষটা বা টিস্যুটা নিচ্ছি, অবশ্যই সে আমাদের স্পেশাল কোনো একটা জায়গা থেকে নিতে হবে, রাইট? জি ভাই, জি স্যার। তাহলে জি এমন ভাইয়া। একটা জায়গা থেকে নিতে হবে, এমন একটা জায়গা থেকে নিতে হবে যেইটা হলো বৃদ্ধি হতে সক্ষম। তাহলে এমন একটা আমি মিষ্টি নিয়ে আসলাম যেটা হলো যশোরে পাওয়া যায়, তা দিয়ে তো আমার লাভ নাই। তো আমি কি করব, আমি জাস্ট এমন জায়গা থেকে, এমন ওই তোমার ওই যে বিখ্যাত মিষ্টিটা আছে, সেই বিখ্যাত মিষ্টিটাই আমি নিয়ে আসবো। চমচম। হ্যাঁ, বিখ্যাত চমচমটাই আমি নিয়ে আসবো। ঠিক একইভাবে উদ্ভিদের যে কোষটা আমরা নিয়ে আসবো, সেই কোষটা হবে এমন একটা কোষ যেটা অবশ্যই যশোরের পরিবেশে এসে যে কৃত্রিম পরিবেশটা আমি দিব, সেই কৃত্রিম পরিবেশেই বৃদ্ধি হতে সক্ষম হবে, এরকম একটা কোষ আনবো, রাইট? জি জি ভাইয়া। ভাইয়া, জি। তাহলে এই কোষটা কিরকম কোষ হইতে পারে, এই কোষটা কোথাকার কোষ হইতে পারে? ধরো এই কোষটা হতে পারে স্টেম সেল। এই যে কোষগুলা বৃদ্ধিপ্রাপ্ত হতে সক্ষম, মানে একটা পুরো একটা গাছ, ধরো এই যে পুরো একটা গাছ, কই সেটা, এই যে পুরো একটা গাছ, এই একটা গাছ তৈরি হয়ে যাচ্ছে মাত্র ছোট্ট একটা টিস্যুতে, ছোট্ট একটা কোষ থেকে, অথবা ছোট্ট একটা টিস্যুর অংশ থেকে। তাহলে অবশ্যই ওই ওই মানে ওই যে টিস্যুটা আমরা নিয়ে আসতেছি, তার মধ্যে পটেনশিয়াল থাকতে হবে, বা তার মধ্যে সেই এনার্জি থাকতে হবে, অথবা তার মধ্যে সেই বৈশিষ্ট্য থাকতে হবে যেটা দিয়ে এই একটা মাত্র টিস্যু থেকে পুরো গাছটা তৈরি করা সম্ভব। এইরকম টিস্যুগুলাকে বলা হয় স্টেম সেল। এরকম টিস্যুগুলাকে কি বলা হয় ভাইয়া? স্টেম সেল। স্টেম সেল। এরকম টিস্যুগুলাকে বলা হয় স্টেম সেল। তোমার এখানে আছে কিনা, এই যে আছে, স্টেম সেল বা স্টেম কোষ বলা হয়। তাহলে স্টেম কোষ কি জিনিস ভাইয়া? যেই কোষগুলা, ধরো একটা গাছের একটা কোষ আমি নিছি, ওমা এই কি লিখলাম, একটা গাছের একটা কোষ আমি নিয়েছি,
তাহলে অবশ্যই সেই কোষটাকে কি করতে হবে, সেই কোষটা কি হতে হবে, অবশ্যই পূর্ণাঙ্গ ওই গাছটাই তৈরি করতে সক্ষম হতে হবে। এই জিনিসটা কি কেউ বোঝনি এমন আসো? আবার বলতেছি, ধরো স্টেম সেল মানে কোন একটা গাছের, যে ধরো আমি যে কোনো পাতার থেকে একটা কোষ নিয়ে আসছি, ওই কোষটা ওই টোটাল গাছটাকে মানে তৈরি করতে সক্ষম হবে, এইরকম কোষকে আমরা বলতেছি স্টেম সেল। মানে এমন একটা কোষ যেটা দিয়ে টোটাল জায়গাটা তৈরি করা যাবে। যেমন আমাদের ধরো যকৃৎ বা লিভারের কোষগুলা এরকম স্টেম সেল। তুমি যদি লিভারকে মানে 80% পর্যন্ত কেটে ফেলো, বাকি যে 20% থাকে সেই 20% গ্রো করতে করতে টোটাল লিভারটাই তৈরি করে ফেলে। এইরকম স্টেম সেল মানে ওই রকম একটা কোষ, যেটা হলো ধরো কোন একটা গাছ থেকে নিয়ে আসছো, ছোট্ট একটা কোষ নিয়ে আসছো, সেই ছোট্ট কোষ থেকে টোটাল গাছটা তৈরি হতে সক্ষম, এরকম একটা কোষকে স্টেম সেল বলে। বুঝা গেছে? ভাইয়া সব গাছে কি স্টেম সেল আছে? গুড কোশ্চেন। সব গাছে স্টেম সেল মেবি নাই, আবার মেবি আছে। এখন কেন ভাই বললাম মেবি নাই মেবি আছে, ওই যে তুমি একটা কথা বলছিলাম যে তুমি ঠিক আছে স্টেম সেল সব গাছে আছে, আমি নিয়ে আসলাম, কিন্তু তুমি প্রপার খাতির যত্ন করলে না, নির্দিষ্ট পুষ্টি মাধ্যম পাইলো না, তাহলে সেটা কি গ্রো করতে পারবে? না ভাইয়া, না। তাহলে এই শর্ত যদি পূরণ হয়, তাহলে প্রতিটা গাছেরই স্টেম সেল আছে, প্রতিটা গাছের সেল থেকেই নতুন গাছ তৈরি করা সক্ষম। কেন তোমরা কি কলম দেখো নাই, যে একটা জায়গা থেকে কেটে এনে আর একটা যে লাগাই দিয়ে সে পুরো গাছ তৈরি হয়ে যায়? জি স্যার। জাস্ট ওই রকমই কলমটা হলো একটা বড় পোর্শন নিয়ে আসা হয় একটা গাছে, আর এই টিস্যু কালচারে একটা টিস্যু মাত্র নিয়ে আসা হয়, ছোট্ট একটা পোর্শন নিয়ে আসা হয়। ঠিক আছে, ধরো একটা ডাল নিয়ে আসা হয় ওই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে ছোট্ট একটা ডালের একটা ছোট্ট অংশ নিয়ে আসা হয়, ডালের একটা ছোট্ট অংশ নিয়ে আসা হয়। বোঝা গেছে? জি। এখন এই স্টেম সেল কোথায় কোথায় থাকতে পারে ভাই? জাস্ট এটা তোমাদের কোশ্চেন তেমন আসে না, তারপর আসে, হ্যাঁ সরি সরি সরি, আসে না বললাম, এটা আসে। এরকম এরকম জায়গাগুলো হচ্ছে এই দেখো, এই যে এইগুলা, এটা ওইরকম একটা জিনিস যেটা হলো নিজের নাম ভুলে যাওয়া, কিন্তু এটা বলা যাবে না, যে এই যে পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব, মূলাংশ, এই জিনিসগুলো কই থাকে ভাই? পাতায় থাকে, কাণ্ডে থাকে, মূলে থাকে। ওকে, ক্লিয়ার? তাহলে এই বক্সটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া, জি। এখন এই যে আমি বললাম আমার কোষটা আনা হয়ে গেছে, ওই উদ্ভিদের ওই পাটটা আমার নিয়ে আসা শেষ। এখন নিয়ে আসলেই তো হবে না, এগুলাকে কি করতে হবে? আমার এই যে খাতির যত্ন করতে হবে। সেই খাতির যত্নের মাধ্যমে যে নতুন একটা কোষ তৈরির এই ধাপ আছে কয়টা আমাদের, দেখো এই ধাপ আছে 5টা। কয়টা ধাপ আছে? 5টা। 5টা ধাপ আছে। আমরা জাস্ট একবারে দেখে ফেলি ব্যাপারগুলা কি হয়। প্রথমে একটা কোষ টিস্যু নিয়ে আসা হয়, সেটা একটা আবাদ মাধ্যমে স্থাপন করা হয়, সেটার ক্যালাস তৈরি হয়, সেই ক্যালাস থেকে চারা তৈরি হয়, সেই চারা আবার তোমার একটা টবে রাখবা, সেই টব থেকে প্রকৃতিতে স্থানান্তর করে দিবা। এই যে ভাইয়া গড়গড় করে একটা কথা বলে দিলেন, মাথার সব মধ্যে চলে গেল। না, মাথার মধ্যে যাবে না, আস্তে আস্তে আমি এটা ব্যাখ্যা করতেছি। প্রথমে কি বলছি, আমরা হলো কি করব, একটা নমুনা টিস্যু নিয়ে আসবো। তাহলে আমরা এমন একটা টিস্যু নিয়ে আসবো যেটা অবশ্যই ওই গাছটা বা আমরা যা তৈরি করতে যাচ্ছি সেটা তৈরি করতে সক্ষম, তাই তো? তাহলে প্রথমে কি করব, আমরা মাতৃ উদ্ভিদ নির্বাচন করব। তাহলে অবশ্যই একটা গুণগত স্বাস্থ্যবান উদ্ভিদ, রোগমুক্ত উদ্ভিদ নিয়ে আসতে হবে এক্সপ্লান্টের জন্য। এক্সপ্লান্ট কি জিনিস ভাই? কি সব কথা এখানে লেখা আছে, কঠিন কঠিন কথা, আমি বুঝাই দিচ্ছি। এক্সপ্লান্ট হলো আমরা এই মাতৃ উদ্ভিদ থেকে যে পোর্শনটা নিয়ে আসবো, ওই যে টুকরাটা নিয়ে আসছি, ওইটাই হলো আমাদের এক্সপ্লান্ট। ঠিক আছে, বুঝা গেছে? জি, জি। আমরা একটা সুস্থ সবল, ধরো একটা সুস্থ সবল গাছ চিন্তা করছি, যে একটা সুস্থ সবল গাছ, এর এই পাতার, ধরো এই সুস্থ সবল গাছের পাতার এই যে এই পোর্শনটা আমরা নিয়ে আসতেছি, এই পোর্শনটাকে আমরা বলবো এক্সপ্লান্ট। এবার কি করব, এই এক্সপ্লান্টকে তো এবার গ্রো করাইতে হবে। গ্রো করানোর জন্য আমরা যেই জায়গাটাই এই এক্সপ্লান্টকে বা ওই টিস্যুকে বা ওই উদ্ভিদের অংশকে আমরা গ্রো করাই, সেই জায়গাটাকে বলা হয় আবাদ মাধ্যম বা কালচার মিডিয়া। আবাদ মাধ্যম বা কালচার মিডিয়া। যদি কোশ্চেনে আসে আবাদ মাধ্যম না লিখে কালচার মিডিয়া লিখে দেয়, তখন আকাশ থেকে পড়ার কিছু নাই। আবাদ মাধ্যম যাহা, কালচার মিডিয়াও তাহা। বুঝে গেছে?
এখন জি ভাইয়া ভাই আবাদ মাধ্যমে আমরা কি কি দিব? খনিজ লবণ দিব, বিভিন্ন পুষ্টি ভিটামিন দিব, ফাইটো হরমোন। হোয়াট ইজ ফাইটো হরমোন? ষষ্ঠ চ্যাপ্টার কি তোমাদের আছে? জি স্যার। ওই তো ফাইটো হরমোন মানে উদ্ভিদ হরমোন। এখন আমার কোশ্চেন, বলো ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন, কোন ফাইটো হরমোন? ইথিলিন। ভেরি গুড, ভেরি গুড। ওর জন্য একটা হাততালি। ওকে, ইথিলিন। এখন দেখো, এই আবাদ মাধ্যম তৈরি করতে হলে আমাদের কি কি লাগতেছে? এই যে খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ। ভাইয়া বুঝলাম পুষ্টি উপাদান লাগবে, খনিজ লবণ, ভিটামিন। সুক্রোজ কেন লাগবে? সুক্রোজ লাগবে ওর পুষ্টির জন্য। এই যে বললাম সুক্রোজ লাগবে এর পুষ্টির জন্য, এটাও বোর্ড কোশ্চেন। বোঝা গেছে? স্যার সুক্রোজ কি? এই তো ভেরি গুড। সুক্রোজ কি? সুক্রোজ কি, ভেরি গুড। ছোটবেলায় চুরি করে ঝাল লাগলে কি খেতে জানো? ছোটবেলায় বাদ দাও, তোমরা তো এখনো খাও। ঝাল লাগলে কি খাও? চিনি। ওই তো, এটা হলো তাহা। বুঝা গেছে? জি স্যার। ওকে। আর এই মিডিয়াটা হইতে হবে, বা এই আবাদ মাধ্যমটা যেখানে আবাদ করব, এই মাধ্যমটা অবশ্যই আমাদের হইতে হবে সেমি সলিড মিডিয়া। ভাই সেমি সলিড কি জিনিস? ধরো পানিও না, আবার শক্তও না, জেলির মতো। জেলি তো সবাই চেনো, তাই না? বা সসের মতো। ওকে, জি ভাই এইটা কেন লাগবে? আমাদের জমাট বাঁধার জন্য। ধরো যদি তরল থাকে তাহলে ফাইটো হরমোন একদিকে চলে গেছে, খনিজ লবণ একদিকে দৌড় মারতেছে, এরকম হলে হবে না তো। সবগুলো ধরো মিক্সড করে জমাট থাকবে, সেইখানে আমি কি করব? আমার সেই এক্সপ্লান্ট বা যে অংশটা নিয়ে আসছি ওই অংশটাকে রাখবো। এখন এই অংশটা নিয়ে আসলাম আমরা, ধরো হাত দিয়ে নিয়ে আসলাম, হাতে দুনিয়ার ময়লা। এখন এইগুলাকে কি করতে হবে? আমরা বলছিলাম জীবাণুমুক্ত উপায় করতে হবে না এটাকে? জি ভাইয়া জি এই জি জি। জীবাণুমুক্ত করতে হলে আমাদের কি করতে হয়? এত বড় একটা মেশিন আছে, অনেক বড়, ধরো আনাফের মতো একটা বড় একটা মেশিন আছে। সেই মেশিনের মধ্যে কি করব? এই কালচার মিডিয়াটাকে ঢুকাই দিব। ঢুকাই দেওয়ার পরে এই মেশিনের যেই কথাগুলা বলবো, এই কথাগুলা পরীক্ষায় আসবে, আসবে, আসবে এবং আসবেই। এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে যে অটোক্লেভে টেম্পারেচার কত থাকে? 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি চাপে 20 মিনিট রেখে দিয়ে জীবাণুমুক্ত করা হয়। সবাই মুখস্থ করো, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো এই যন্ত্রের মধ্যে? 121 ডিগ্রি 121 সেলসিয়াস। 121 ডিগ্রি। কত পাউন্ড চাপ দিব? 15 পাউন্ড চাপে থাকবে। 15 পাউন্ড। ওকে, আর কত মিনিট ধরে রাখবো? 20 মিনিট। 20 মিনিট। 20 মিনিট ধরে রাখবো। এরপরে তারপর কাচের পাত্রের মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলোতে তাপমাত্রায় ওই 25 থেকে 27 ডিগ্রি ব্লা ব্লা ব্লা, অনেক কিছু লেখা আছে, এত কিছু মনে রাখার দরকার নেই। আপনি যদি এইটুকু পর্যন্ত পারেন তাহলে আপনি পাস, ভালো, মানে A+। তাহলে এই যে অটোক্লেভের টেম্পারেচার, অটোক্লেভের কত চাপ, কত মিনিট রাখতে হবে, এই জিনিসটা ভোলা যাবে না, না এবং না। মনে থাকবে না? ওকে। তারপরে যদি আপনি লিখতে পারেন তাহলে তো আপনি মহাজ্ঞানী। এইটুকু বলতে পারলে তো বিশাল ব্যাপার। স্যাররা যদি খাতায় দেখে তাহলে একদম পুরো লাফায় উঠবে, ওরে বাবা এও লিখছে। বাট এইটুক না লিখলে আপনার যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে এমন না, তবে এইটুক লিখতে পারলে ভালো। তারপর মানে এইটুকু যে কাচের পাত্রের মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কক্ষে রাখলে, এই যে এটা হলো তোমার একটা টিস্যু ছিল তো, এটা হলো বাড়তে থাকবে। এখন বলেন, এইটা তো উদ্ভিদের কোনো জনন বা বংশবৃদ্ধির জন্য লাগতেছে না, উদ্ভিদের এমনি একটা টিস্যু বৃদ্ধির জন্য লাগতেছে। তাহলে এইখানে কোন কোষ বিভাজন হচ্ছে? হ্যালো? ভাইয়া আপনি বুঝাই দেন। আচ্ছা, আমাদের জনন কোষে কোন কোষ বিভাজন ঘটে? মিওসিস, মিওসিস। মিওসিস। আর দেহকোষে? মাইটোসিস। মাইটোসিস, এই উদ্ভিদের এটা দেহকোষ না জনন কোষ? দেহকোষ। তাহলে কোষ, এইখানে একটা টিস্যু থেকে অনেকগুলা টিস্যু তৈরি হয়েছে, এইটা কোন প্রক্রিয়া হয়েছে? মাইটোসিস। মাইটোসিস, মাইটোসিস। তাহলে যদি তোমার কোশ্চেন করা হয় ক্যালাস তৈরি হয়েছে কোন প্রক্রিয়ায়, তুমি কি লিখবা? মাইটোসিস মাইটোসিস। প্রক্রিয়ায়। বোর্ড মাইটোসিস কোশ্চেন, করছে। এর একটা বোর্ড কোশ্চেন মোস্ট প্রবাবলি। এই যে একটা টিস্যু থেকে অনেকগুলা টিস্যু তৈরি হলো না, এই যে তৈরি হয়ে এক জায়গায় দলাপ পাকিয়ে আছে, এটাকেই বলতেছে ক্যালাস।
অনেকে বলে, অনেকে যে বোকাশোকা মানুষকে ক্যালাস বলে, ওই ক্যালাস আর এই ক্যালাস এক না। কিন্তু তোমার আসলো হোয়াট ইজ ক্যালাস বা ক্যালাস কাকে বলে, তুমি লিখে দিলে আমার ক্লাসের মতিনকে ক্যালাস বলে, এগুলো হবে না, ঠিক আছে? ক্যালাস মানে হলো এই যে এই টিস্যুটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে অনেকগুলো গুচ্ছাকারে অবস্থান করতেছে, এই জিনিসটা হলো ক্যালাস। তাহলে দেখো তার পরের পয়েন্টটা কি, এক পর্যায়ে টিস্যুটা বারবার বিভাজিত হয়ে বারবার এই আসতেছে কেন, বারবার বিভাজিত হয়ে কি করে অনুচারা তৈরি হয় বা ক্যালাস তৈরি হয় বা অবয়বহীন টিস্যু মন্ডে তৈরি হয়। ওই যে ওই টিস্যু গুচ্ছ বললাম না, ওই টিস্যু গুচ্ছরেই তোমার এই যে সুন্দর নাম ঢং করে অবয়বহীন টিস্যু মন্ড বলা হচ্ছে। বুঝা গেছে? কোনো কনফিউশন? না। এই টিস্যু মন্ড থেকে ধরো এই যে টিস্যু মুন্ড, একটা টিস্যু অনেকগুলো টিস্যু হলো, এইখান থেকে আবার চারা বের হবে। এই টিস্যু মুন্ড থেকে এখন এই যে অনুচারা বের হবে। এই অনুচারা কি করব, তারপরে মূল উৎপাদক মাধ্যমে স্থাপন করব। এখন ভাইয়া মূল উৎপাদন মাধ্যমে স্থাপন করব কি বলেন, কিছুই বুঝলাম না। এখন পর্যন্ত আমরা কি একটা টিস্যু কেটে আনছি, সেটারে হলো একটা মিডিয়া আবাদ মাধ্যমে রাখছি, সেটার অটোক্লেভ যন্ত্রের মধ্যে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 15 পাউন্ড চাপে রাখছি, 20 মিনিট ধরে রাখছি, রাখার পরে জীবাণুমুক্ত করলাম। তারপরে এইখান থেকে অনেকগুলা কি তৈরি হলো, অনেকগুলা তোর এর ক্লোন তৈরি হলো। সেখানে এই অনেকগুলা ক্লোনকে আমরা কি বলতেছি, অনুচারা বলতেছি, বা ফটোকপি তৈরি হলো এটাকে অনুচারা বলতেছি। এইখান থেকে এটাকে ক্যালাস, এটাকে হলো ক্যালাস বলতেছি। সেই ক্যালাস থেকে আমাদের অনুচারা তৈরি হচ্ছে। এখন একটা গাছে শুধু কাণ্ড তৈরি হলে হয়, এখানে মূল তৈরি হইতে হয় না? জি ভাইয়া। মূল তৈরির জন্য আমরা মূল উৎপাদক মাধ্যমে রাখবো। মূল উৎপাদন মাধ্যমে রাখলে এটা হলো মূল উৎপাদন হবে। তারপরে যখন এই গাছটার এই যে মূল উৎপাদন হয়ে গেল, কাণ্ড উৎপাদন হয়ে গেল, এই যে একটা অনুচারা সৃষ্টি হয়ে গেল, তখন কি করব, এর হলো প্রকৃতিতে ফালায় রাখবো নো, প্রকৃতিতে এদেরকে স্থানান্তর করবে, যে পরবর্তীতে প্রকৃতিতে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর করব। এখন এই যা যা বললাম এই সব কথা এই একটা চিত্রের মধ্যে বর্ণনা করা আছে। এখন দেখেন একটা চিত্রের মধ্যে কিভাবে এই যে একটা গাছ, একটা নমুনার টিস্যু নিছি, আবাদ মাধ্যমে স্থাপন করেছি, ক্যালাস তৈরি হলো, ক্যালাস থেকে এই যে অনুচারা তৈরি হচ্ছে, এই যে অনুচারা তৈরি হলো, অনুচারা থেকে মূল উৎপাদক মাধ্যমে রাখলাম, এই যে মূল তৈরি হলো, তারপরে মূল উৎপাদন, তারপরে এটাকে আমরা কি করলাম, প্রকৃতিতে পরবর্তীতে লাগাই ফেলাম। এখন এই টিস্যু কালচারের যে 5টা-6টা ধাপ পড়লাম, এইটাই কোনো জায়গায় কোনো পয়েন্টে কারো বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে ওকে ওকে। এখন টিস্যু কালচারের ব্যবহার, এই যে হলো সাহিত্য লেখা আছে, এই সাহিত্যটা আমি বলে দিলে আপনারা জীবনে পড়বেন না। এই জন্য আপনাদের কি করতে হবে বলেন তো, এটা নিজেদের একবার পড়তে হবে, আর যেই যেই জায়গায় আপনার দাগানো উচিত সেই সেই জায়গায় দাগাতে হবে, এবং আমি পরবর্তীতে বলেই দেবো কি পড়তে হবে না পড়তে হবে। আর দ্বিতীয় টপিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা হলো আমরা কালকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্ত। কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন বলবেন। অ্যান্ড লাস্টলি ইভ্যালুয়েশন, বলেন কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? না ভাইয়া, না কোনো কোচিং নেই। তোমাদের কোশ্চেন না থাকলে আমার কোশ্চেন আছে। মিস্টার শাহিদ, জি স্যার। এখন বলো অটোক্লেভ যে নিছিলাম আমরা, তাপমাত্রা জন্য কত ছিল ভাই? 121 ডিগ্রি সেলসিয়াস। আরে সেরা সেরা। তারপরে ইয়া বলো, দেওয়ান আইডি থেকে কে যেন অ্যাড হয়েছিল, আমার মনে থাকতেছে না, সরি। আলিফ স্যার। আলিফ আলিফ আলিফ, ভেরি গুড আলিফ। আলিফ বলো তো অটোক্লেভের হলো কত চাপ দিচ্ছিলাম আমরা? 15 চাপ দিচ্ছিলাম। আনাফ তুমি রেডি থাকবা, কি প্রসিডিউর কি কি করলাম এই পয়েন্টগুলো হেডলাইনগুলো বলবা, এই 5টা হেডলাইন। তারপরে রেদওয়ান ইসলাম থেকে কে অ্যাড হয়েছিলে? জি ভাইয়া। ওকে। ও তুমি তো কথা বলতেছো, তোমার কোশ্চেন ধরবো না। হাসান মাহমুদ বলো। জি। তুমি কি বলছো কোনো কোশ্চেন আনসার? জি স্যার। ভেরি গুড। এখন সায়েম বলো। জি। আমরা যে হলো এই টিস্যুগুলা
একত্রিত হয়ে অনেকগুলা টিস্যুতে পরিণত হচ্ছিল, এটাকে যেন কি বলতেছিল? অনেকগুলো টিস্যু যখন একত্র হইতেছিল এটা কি হ্যাঁ হ্যাঁ বলতেছিল? হ্যাঁ, কি লাস যেন? ভাই আমার তো এটা মনে হয়, কিন্তু ভাই ওই যে পৃথক করা গেলাম হয় মনে বিভিন্ন হয়। উদ্ভিদের, ওইটা কি বলা হয়? ওটাকে ক্যালাস কি বলা হয়? ও সরি ক্লাস, জি। ক্যালাস বা অবভিন মুন্ড। এখন না তুমি বলো 5টা পয়েন্ট, দ্রুত বলবা। জি স্যার। 5টা পয়েন্ট বলো কি কি ছিল। প্রথমে গাছ থেকে স্টেম সেল সংগ্রহ করতে হবে। ভেরি গুড, তারপর এখন বলো স্টেম সেল কি জিনিস? স্টেম সেল হচ্ছে আহ, কোনো এমন গাছের। একটা সেল, এমন একটা সেল যেখান থেকে নেওয়া হবে সেই জিনিসটা তৈরি করতে পারবে, তাই তো? জি স্যার। ওকে, তারপর 2 নম্বর পয়েন্ট কি ছিল? এই স্টেম সেল থেকে আমরা টিস্যু সংগ্রহ করব এবং এই ওকে, তারপরে? টিস্যুগুলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে কেলাস গঠন করবে। ওকে, কেলাস কি করবো থেকে এর মাঝখানে 2টা জিনিস আছে না, একে হলো আবাদ মাধ্যমে রাখবো আর কি করবো, জি স্যার। জীবাণু? ও স্যার, আবাদ মাধ্যমে রাখবো এবং জীবাণুমুক্ত আহ, করা হবে। এই জন্য আমরা একটি অটোক্লেভ যন্ত্র নেব যেখানে আচ্ছা 100। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝলাম। তারপরে ধর তোমার ক্লাস তৈরি হয়ে গেছে, এরপরে কি করবো আমরা, কি উৎপাদন করব? এরপরে এরপরে কেলাস থেকে অণুচারা তৈরি হবে এবং হ্যাঁ তো গুড, তারপরে? এবং সেই অণুচারাকে আমরা মূল উৎপন্নকারী একটি মাধ্যমে আবাদ রাখবো। মাধ্যমে রাখবো, ওকে, তারপরে? আবাদ মাধ্যমে রাখবো। আবাদ মাধ্যমে মূল উৎপন্ন হওয়ার পর আমরা সেটাকে প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করব। ভেরি গুড ভেরি গুড, রেদওয়ান বলে ফেলো। যে জীবাণু মাধ্যম, আবাদ মাধ্যম নিছিলাম, আবাদ মাধ্যমে কি কি নিছিলাম আমরা? খনিজ লবণ, পুষ্টি, আর কি কি নিছিলাম যেন? খনিজ লবণ, পুষ্টি এবং কি হরমোন যেন? ফাইটো হরমোন। ভেরি গুড, ফাইটো হরমোন। ওকে, বলো। আলোর দিকে যে উদ্ভিদ বেঁকে যায় কোন হরমোনের কারণে? ফার্স্ট বলো, যে বলবা সে বলবা। ফার্স্ট আলোর দিকে যে বেঁকে যায়। বৃদ্ধিকারী হরমোন, সম্ভবত অক্সিনের প্রভাবে। ওকে ওকে ওকে, আর কি ধরবো? সবাই কি কোশ্চেন ধরছি? হ্যাঁ ধরছি হয়তো। এখন তোমাদের বলো, তোমাদের ক্লাসের ইভালুয়েশন বলো। ক্লাসটা ভালো ছিল, খারাপ ছিল, জঘন্য ছিল, খুবই বাজে ছিল? তোমাদের অপশন 4টা। ক্লাসটা অনেক ভালো ছিল, ক্লাসটা শুধু ভালো ছিল, ক্লাসটা খারাপ ছিল, ক্লাসটা খুব বাজে ছিল। ইভালুয়েশন বলো না বলো ভাই বলো। আপনি না ভাই আপনি ভালো করে বুঝাইছেন ভাই। এই অনেক আছে মাইক করে নাই, তার কারণ হলো যে ফ্যামিলিতে কথা বলে এই শব্দ হয়, এর জন্য মনে হয় মাইক অন করতে নেই। এমনি ও ক্লাস ভালো আরে বুঝাইছেন দূর, ভাই। এটা তো আমার বাড়িও তো সবসময় শব্দ হইতেই থাকে, তাই এই কিন্তু শব্দ হবেই। আহ, এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। রিল্যাক্স। আর কোনো অপিনিয়ন? ফিল ফ্রি, তোমাদের মাইক সবসময় তোমরা চাইলে আনমিউট করবা, আমার সাথে রেসপন্স করবা। তোমাদের বাড়ি ঘ্যান ঘ্যান করে কান্দুক বা কেউ নাচুক বা কোনো অনুষ্ঠান হোক, আই ডোন্ট মাইন্ড। কারণ তোমাদের ওইটা প্রোগ্রাম হচ্ছে, তাতে এটা আমরা আমাদের পড়াশোনা আমরা করবো, এটা চলবেই। যার যার কাজ সে তো করবেই, ওইটা কোনো ব্যাপার না। এখন বলো, আর কোনো কোশ্চেন আছে বা কোনো অপিনিয়ন, বা এই ভাই এরকম করলে ভালো হতো, বা ভাইটা এরকম হলে ভালো হতো, বা যে কোনো কিছু বলো। না স্যার। সবাই ক্লাস বুঝতে পারছো? তোমাদের জি স্যার। কোশ্চেন 2টা ক্ষেত্রে না থাকে। এক হলো তোমরা সব বুঝছো, একটা হলো কিছুই বোঝোনি, তোমরা কলকাতারে। আমি বললাম যে কোশ্চেন 2টা ক্ষেত্রে থাকে না, একটা হলো তোমরা সবকিছু বুঝছো, আর একটা হলো তোমরা কিছুই বোঝোনি। না ভাই সব বুঝছি ভাই। ওকে, তাহলে আমাদের কালকে আবার ইনশাল্লাহ 10টার দিকে দেখা হবে ইনশাল্লাহ। আর সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরা আলিফ? স্যার এখনো আছে।